সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব রাজধানীর বিভিন্ন এলাকায় জামাত ইসলামের ইস্তিসকার নামাজ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে বাংলাদেশ জামাত ইসলাম। ঢাকা মহানগরী উত্তর এ সময় অনাবৃষ্টি এবং তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমত কামনা করেন নেতারা। এবারে জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকের কাছে সাবেকের পুলিশের আইজিপি বেনজির আহমেদের সম্পদের তথ্য জানতে চাইল দুদক। জানাবো হিট অ্যালার্ট এর মেয়াদ আরও বাড়ল। দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ না কমায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যখনই যায় তখনই দেশজুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এ কারণে দেশজুড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে। এ কারণে 3 দিন পর পর হিট অ্যালার্টের মেয়াদ বাড়ানো হচ্ছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। জানিয়ে দিব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী বেগম শামসুন নাহার। বৃহস্পতিবার 25 এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা জানান। শামসুন নাহার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে আগামীকাল শুক্রবার বা শনিবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের মধ্যেই মন্ত্রীকে আটক করলেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই আটক করা হল রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানকে। বুধবার 24 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ করে রেশনিংয়ের ব্যবস্থা করেছিলেন। আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। আদা, রসুন, পেঁয়াজ ডলারের দামে আমদানি করতে হচ্ছে। মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না। আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে। বৃহস্পতিবার 25 এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 দিন ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি, স্যালাইন বিতরণকালে সব কথা বলেন রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এই অনুষ্ঠানে তরিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। অনুষ্ঠানেরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল হক সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না। মন্ত্রী এমপিদের ভাই, শালা, ভাগিনা, ভাইরাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ। প্রতিটি সংসদীয় এলাকার এমপি পাস তৈরি হয়ে গেছে, তাও ডামি এমপি। আজকে ডামি এমপিদের স্ত্রী, শালক, ভাইদের সৃষ্টি করা হচ্ছে এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা। তিনি বলেন, আজকে বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বারবার বলছে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে না, কিন্তু গণবিরোধী প্রধানমন্ত্রী গণবিরোধী প্রজেক্ট করেছে। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গলাচিপা বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরের ছাত্রলীগের সভাপতির কাছে 2000 কোটি টাকা, সমাজ কল্যাণ মন্ত্রীর ভাই নাকি 15,000 কোটি টাকা অর্জন করেছে। এই আলাদিনের চেরাগ কই থেকে আসলো?
কানাডার দুবাই, মালয়েশিয়া এত বাড়িঘরের মালিক কিভাবে হলো এরা? একসময় আজিমপুরের কবরস্থানে যেতে হবে সেটা তারা ভুলে গেছে। ওবায়দুল কাদের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সাংবাদিকেরা তার কাছে জানতে চেয়েছে বিএনপির কর্মসূচির দিন কেন আপনারা পাল্টা কর্মসূচি দেন। তিনি বলেন, বিএনপিকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য আমরা পাল্টা কর্মসূচি দেই। এতেই প্রমাণিত হয় যে ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা হয়েছে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সারা দেশ আগুনে পুড়ছে, মানুষ অভুক্ত আছে, আর প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নেই, মানুষ খুব ভালো আছে, জনগণের কোনো কষ্টই তাদের গায়ে লাগে না, কারণ সাধারণ মানুষকে তাদের চোখে পড়ে না। তিনি শুধু দেখেন মুজিব কোর্ট, আজকে 1 টাকার কাজ করা হচ্ছে 100 টাকায়, বাকি 99 টাকা খরচ করা হয় মুজিব কোর্টের পিছনে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, হাজী মনির হোসেন, সদস্য দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু প্রমুখ। রাজধানীর বিভিন্ন এলাকায় জামাত ইসলামের ইশতিশকার নামাজ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সালাতুল ইশতিশকার নামাজ আদায় করেছে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরের সময় অনাবৃষ্টি তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমত কামনা করা হয়। আজ বৃহস্পতিবার 25 এপ্রিল ঢাকা মহানগরী উত্তরা জোন আয়োজিত ইশতিশকার নামাজে অংশ নেয় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে, দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মিলছে না, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং ব্যাহত হচ্ছে দৈনন্দিন জনজীবন। এমন অবস্থায় আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তাআলা আমাদের শাস্তির মুখোমুখি করছেন, তাই আমাদের অতীতের পাপের কথা স্মরণ করে বেশি বেশি ইস্তিগফার সহ আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত করতে হবে। নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুব আলম, উত্তরা পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমির মাহবুবুর রহমান, উত্তরা মডেল থানা আমির হারুনুর রশিদ তারেক, খিলক্ষেত পশ্চিম থানা আমির সর্দার আব্দুল কাদের, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের কাছে বেনজির আহমেদের সম্পদের তথ্য জানতে চাইল দুদক। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি আহমেদ বেনজির এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে ওই চিঠি দেয় দুদক। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী এবং তার কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। গত 31 মার্চ একটি প্রথম সারির জাতীয় পত্রিকা কালের কণ্ঠ ঢাকায় বেনজিরের জন্মে আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক পুলিশের মহাপরিদর্শকের স্ত্রী জিশান মির্জা এবং তার 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি। হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল। দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ না কমায় আরও 3 দিন হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার 25 এপ্রিল সকালেই সতর্কতা জারি করা হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিদুল ইসলাম জানিয়েছেন, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ 25 এপ্রিল হতে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়াও জলীয়বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। এর আগে এ মাসে 3 দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় 19 এপ্রিল। মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, আগামী 3 দিন তাপপ্রবাহ এমনটাই থাকতে পারে। এরপরও তাপপ্রবাহ কমবে এমন কথা বলা যাচ্ছে না। আসলে মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজনে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি। আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে তাপদাহ অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী
24 ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত 20 এপ্রিল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি সেলসিয়াস, মংলায় 41.7 ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে 41.6 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য স্থানেও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, যেখানে এখনও যা বিদ্যমান। 2023 সালের 17 এপ্রিল আগের ন্যায় 9 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 43 ডিগ্রি সেলসিয়াস। আর 2014 সালে মে মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। 2023 সালের 16 এপ্রিল আগের 58 বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 40.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় 1965 সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 1960 সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। 1972 সালের 8 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। এই রেকর্ড এখনও ভাঙেনি।